আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় উন্নয়নের বিস্ময় বনাম রাজনৈতিক বিপর্যয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর হাসান মনসুর, অর্থনীতি বিশ্লেষক, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং তার পাশে রয়েছেন জনাব মীর নাসির হোসেন, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, সাবেক সভাপতি এফবিসিসিআই। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন যে বাংলাদেশে যতই রাজনৈতিক হানাহানি থাকুক না কেন, বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে বিশ্ব সমাজের একটা সপ্রশংস দৃষ্টি রয়েছে। বেশ কিছুদিন থেকে বাংলাদেশের উন্নয়নের প্রতি বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান যারা বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে গবেষণা করেন, তারা বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন তার একাধিক লেখায় বাংলাদেশের নানা সাফল্যের কথা জোর গলায় বলেছেন এবং কোন কোন ব্যাপারে যে বাংলাদেশ ভারতের চেয়েও ভালো করেছে সে কথাও তিনি অত্যন্ত জোরের সঙ্গে সবসময় উল্লেখ করেন। অথচ পাশাপাশি দেখি যে আমাদের দেশে এত ভালো উন্নয়ন সত্ত্বেও রাজনৈতিক বিপর্যয় আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ফেলছে এবং সাম্প্রতিককালে যে সহিংস রাজনৈতিক আন্দোলন হচ্ছে তাতে দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে বলা যায়। তা আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি যে বাংলাদেশের উন্নয়নকে বিস্ময়কর কেন বলছে বিশ্ব সমাজ, বিশ্বের বিশেষজ্ঞ, অর্থনীতি বিশেষজ্ঞ সমাজ, কি কি এলিমেন্ট তারা দেখছে বাংলাদেশের উন্নয়নে। ডক্টর হাসান মনসুর, আপনি কি একটু সংক্ষেপে কারণগুলো বলবেন যে বিশ্ব সমাজের কাছে কি ধরা পড়েছে? ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারদের কাছে বাংলাদেশকে একটা ডেভেলপমেন্ট প্যারাডক্স হিসেবে দেখা হয়। প্যারাডক্স এই জন্য যে সাধারণভাবে বাংলাদেশের যেসব ক্যারেক্টারিস্টিক্স এগুলো যদি নেই, যে বাংলাদেশের কথা ফুটে উঠবে চোখ বন্ধ থাকলে, কিন্তু প্রকৃতপক্ষে যখন বাংলাদেশের তথ্য উপাত্তগুলো তখন পাশাপাশি তারা দেখছে, সেখানে দেখছে যে এক বিস্ময়কর এক ধরনের পরিবর্তন। সেই কারণেই তারা এটাকে একটা প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশন বলে আখ্যায়িত করছে। এটা পজিটিভ সেন্সে প্যারাডক্স। কারণ প্যারাডক্স কেন? কারণ একদিকে আমরা দেখতে পাই, এটা সুস্পষ্ট, আমাদের কাছেও এটা প্যারাডক্সিক্যাল মনে হয় অনেক ক্ষেত্রে, আমাদের পলিটিক্যাল উইকনেস আমরা সবাই জানি, আমাদের সমাজের পশ্চাৎপসরতাও কিন্তু, বিশেষ করে লেভেল অফ এডুকেশন, লেভেল অফ দিস, এগুলো কিন্তু অনেক পিছিয়ে ছিল সবসময়। আমাদের করাপশন লেভেল ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এইসব থাকা সত্ত্বেও আবার এট দ্য সেম টাইম যখন আমরা দেখি আমাদের পার্টিকুলারলি সোশ্যাল সেক্টরের ডেভেলপমেন্ট, আমাদের সামগ্রিক অর্থনীতির যে একটা ভারসাম্যতা, সেটা যে দীর্ঘকাল ধরে চলে আসছে, সেটা ধরে রাখা কন্টিনিউয়াসলি, এবং আমাদের দেশের আমরা যেটাকে বলি ওভারঅল ইকোনমিক প্রবৃদ্ধিটা, এটা ক্রমাগত বাড়ছে, প্রতি দশকে এটা 1% করে বাড়ছে। এই সব মিলিয়ে বাংলাদেশ এমন একটা দিকে যাচ্ছে বা যাচ্ছিল আনটিল নাও, সেটা হচ্ছে যে আমরা একটা নেক্সট 11-এর মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হলো। সেটাও একটা বিস্ময়কর ছিল, অনেকেই মনে করে নাই যে বাংলাদেশ নেক্সট 11-এ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ সেখানে ছিল এবং এখনো আছে। আমরা যদি দেখি যে বাংলাদেশের সামাজিক বিবর্তন, এটা বিস্ময়কর এই সেন্সে যে আমাদের গড় আয়ু কেমন করে সাউথ এশিয়ার মধ্যে ভারতের চাইতে, পাকিস্তানের চাইতে বেশি হতে পারে, কিন্তু এটা সত্যি। কারণ বাংলাদেশের যে পার ক্যাপিটা ইনকাম, সেটা কিন্তু ভারতের অর্ধেকের কাছাকাছি, পাকিস্তানেরও বেশ অনেক কম। কিন্তু আমরা কিছু আমাদের সোশ্যাল ইন্ডিকেটরসে ওয়ে অ্যাহেড অফ পাকিস্তান এবং কোয়াইট এ বিট অ্যাহেড ইন মেনি রেসপেক্ট ভারতের চাইতেও। তো এইসব দিক থেকেই মানে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্সরা মনে করে দিস ইজ এ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। এটা কেমন ভাবে এটা হয় এবং এটার বিশ্লেষণটাও আমরা স্বভাবতভাবে খোঁজার চেষ্টা করি। ধন্যবাদ ডক্টর হাসান মনসুর। জনাব মীর নাসির হোসেন, আপনারা যখন ব্যবসা বাণিজ্য করেন নিশ্চয়ই বিশ্বের অন্যান্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়, তা আপনাদের ব্যবসা সম্পর্কে বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায় কিভাবে দেখে আপনাদের লেভেল অফ বিজনেস? ধন্যবাদ। আগে যখন আমরা বাইরে যেতাম, তখন আমি I started going to abroad in business mid-80s.
তখন আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে, একটা অফিসে যেতে বা তখন তো এমনি কমিউনিকেশন জি, অনেক কম জি, ছিল, অনেক কম ছিল। এখনকার মতো এখন তো ঘরে digital- বসে ইমেইলে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলতে তখন পারছেন। তো তবু আমরা করেছি, কিন্তু তখন বাংলাদেশ এজ ইফ মনে হয় যেন একটা ট্রেডিং একটা দেশ, হয়তো তারা আসছে কিছু, হয়তো আমাদের কমোডিটি কিনতে, হয়তো মার্কেটও খুব ইয়ে না, আমরা যে খুব ওয়েলকাম হতাম তা না। জি, কিন্তু আস্তে আস্তে দেখা গেল 90-এর পরের থেকে এই চিত্রটা পরিবর্তন হওয়া শুরু করলো। তো কারণ হচ্ছিল অনেকগুলি সেক্টরে তখন কিন্তু একটা ডেভেলপমেন্ট এসে গেল, একটা নীরব ভাবে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে উঠলো, যেটা কেউ চিন্তাও করেনি, খুব খুব অর্গানাইজড হয়নি। ঢাকা শহরের রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে একটা বাড়িতে, লালমাটিয়াতে বলেন, মিরপুরে বলেন, বা এই এই সব অঞ্চলে অনেক জায়গায় এই 2-3টা ফ্লোর নিয়ে 1 লাইন 2 লাইন নিয়ে শুরু হয়ে গেল। এইটা কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসতে শুরু করলো যে তখন সবাই কিন্তু চোখটা পড়া শুরু করলো। আর বায়ারদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছিল চিপ এবং মানে কোয়ালিটি গুডস তারা পায় কিনা। তো এখানে সেটা কিন্তু আমরা মিট করতে পারলাম, যে চিপ এবং, কারণ বাংলাদেশের লেবার ফোর্স, এন্টারপ্রেনিয়ার্স, এদের মধ্যে কতগুলি একটা অদ্ভুত গুণ আছে। এন্টারপ্রেনিয়ার্স এমন ঝুঁকি নিতে পারে এমন ভাবে যে এইটা অনেকেই ক্যালকুলেট, দুনিয়ার এটা বিশ্বাস করা যায় না, কারণ দুনিয়ার সবাই একটা ক্যালকুলেটেড রিস্ক নেয়, যে আপনি একটা সার্টেন রিস্ক নেবেন, কিন্তু বাংলাদেশের উদ্যোগটা দেখা গেছে একদম ওপেন, মানে চিন্তাও করা যায় না কি রিস্ক নেয়। অনেকে ফেল করেছে, কিন্তু সাকসেসের রেটটা কম নয়। এখানে শ্রমিক শ্রেণীর মধ্যে বিরাট একটা গুণ রয়েছে, সেগুলো ইজিলি ট্রেনেবল, খুব শার্প, আমরা যে দেখেছি খুব শার্প, অ্যাডপ্ট করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে, অ্যাডাপ্টেবিলিটি বেশি। তো এইগুলি যেমন আপনি একটা ফার্মাসিউটিক্যালসে দেখেন, ট্রিপস এগ্রিমেন্টটা কিন্তু বেসিক্যালি, বসুর আমার সাথে একমত হবেন, যে আফ্রিকাতে যখন এইডস হলো তখন এলডিসির সুবিধা দেওয়ার জন্য পেটেন্টের রাইটটা মেইনলি আর কি, ইট ওয়াজ মেইন, ওয়ান অফ দ্য মেইন রিজনস যে এটা ট্রিপস যে আমাদের ওয়েবারটা আর কি পেটেন্টের। আফ্রিকা কিন্তু এটা টেক করতে পারলো না, বাংলাদেশ যেটা নিল। বাংলাদেশই একমাত্র কান্ট্রি যে এখন তো পৃথিবীর অধিকাংশ দেশে, মানে বাংলাদেশের ফার্মাসির দেশের 97% হচ্ছে হলো ডোমেস্টিক ডিমান্ডটা মিট করছে। শিপ ব্রেকিং কোনোদিন বাংলাদেশের সিনারিতে ছিল না। ওরা যখন স্মল ইয়ে, কারণ আমাদের তো নদীর নাব্যতা কম, বড় জাহাজ আমরা এখান থেকে তৈরি করে বেরো করতে পারবো না, ঢুকাতে পারবো না। তো ওই সেগমেন্টটা ওই সব জায়গায় দেখা গেল যে আনইকোনমিক হলো, কারণ তাদের ওয়েজ বেড়ে যাওয়াতে তারা কম্পিটিটিভ থাকবে না। এটা শিফট করে বাংলাদেশ কিন্তু পারফর্ম করে, এটা কিন্তু অলমোস্ট একটা ব্যাক টু ব্যাক ইয়ের মতো, গার্মেন্টস যেমন ব্যাক টু ব্যাক। এখানে কিছু গভর্নমেন্টের সেই সময় অজান্তে সাপোর্ট পাওয়া গেছে, ব্যাক টু ব্যাক এলসি, তারপর বন্ডেড ওয়্যার হাউস, এটা খুব কনভেনশনালি অনেক দেশে পাওয়া যায় না। এখানে তখনকার যারা সরকার ছিল তারা কিন্তু এটা ফেসিলিটেট করেছে। একটা ঔষধ নীতি হয়েছিল, আমরা সেই ঔষধ নীতি কিন্তু বাংলাদেশ অনেক লিভারেজ দিয়েছে। তো এই জিনিসগুলি বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, তখন আমরা কিন্তু আস্তে আস্তে দেখালো যে উই আর ওয়েলকাম, উই আর স্পটেড। তখন লোকজন কিন্তু আমাদের কাছে আসা শুরু করলো।